আমরা যখন চন্দননগর নিয়ে আলোচনা করার প্ল্যান করছি, তখন আমাদের এমন একজন ব্যক্তির আমাদের দরকার ছিল যে চন্দননগর সম্পর্কে খুব ভালো জানে এবং খুব ভালো বোঝে। রিকোয়ারমেন্টের মধ্যে এটাও ছিল আবার সেই ব্যক্তি যেন চন্দননগরের বাসী আর তার সঙ্গে সে যেন প্রবাসীও হয়, মানে তার মধ্যে সেই ফিলটা থাকতে হবে সে এখানেও থেকেছে, এখানকার মাটিতে পড়াশোনা করেছে, আবার বিদেশেও সে কাজ করেছে। তাই জগদ্ধাত্রী পুজোর সময় যদি আসতে পারা বা না পারার যে যন্ত্রণাটা, সেটা যেন সে ফিল করে থাকে। আমরা এরকম খোঁজ করতে গিয়ে আমরা এমন এক ব্যক্তির খোঁজ পাই যার নাম শিবশঙ্কর ব্যানার্জি। শিবশঙ্কর ব্যানার্জি একজন ওয়েল এডুকেটেড, এখানে পড়াশোনা করেছে, বাচ্চা বয়স থেকে একদম স্কুল কলেজ যা কিছু আছে এখানে মাটিতে বড় হয়েছে, এবং পরবর্তীকালে তিনি মানে অন্যান্য স্টেটে তো অনেক বছর ছিল, বিদেশেও প্রায় 5 বছর 6 বছর কাজ করেছে। তাই ওনার মতন পারফেক্ট ব্যক্তি আমাদের মনে হয়েছে যে উনি একদম আমাদের এই রিকোয়ারমেন্টে ফিট করছে। তো আমরা অনেক করে শিবদাকে আমরা অ্যারেঞ্জ করি এবং আমরা চেষ্টা করব এই পুরো যে জার্নি রয়েছে চন্দননগরের, শিবদার থ্রু দিয়ে পুরো চন্দননগরের আবেগ যেন ফিল করতে পারি আর বুঝতে পারি ওর ঐতিহ্যটাকে। আমরা এখন যাচ্ছি শিবদার কাছে। নমস্কার। জয়িত্রী টিভিতে অনেক অনেক স্বাগত। মানে চন্দননগর একদমই তাই। আমি অনেক প্ল্যানিং করে অনেক রিসার্চ করে আমি এমন একটা ব্যক্তির খোঁজ পেলাম অবশেষে যে চন্দননগরকে পুরো ভালো করে বোঝাবে। আমাদের এই প্ল্যানিংই থাকবে যে চন্দননগরের ঐতিহ্য এবং আবেগ যেন তোমার কাছ থেকে আমাদের ভিউয়ার্সের যেন সেইভাবে পাস অন করতে পারি। আমরা প্রত্যেকটা বিষয় তো জানবোই, জগদ্ধাত্রী নিয়ে জানবো। বিশেষ করে আমার একটা বলে রাখা ভালো, আগের থেকে বলে রাখি, শিবদা এমন একটা ব্যক্তি যিনি দৈবক পাড়ার আবার সেক্রেটারিও। সুতরাং দৈবক পাড়া নিয়েও আমরা ডিটেলসে জানবো এই জার্নির মধ্যে দিয়ে। তো ওয়েলকাম দাদা এই জার্নিতে। আমি জয়িত্রী টিভিকে স্বাগত জানাই চন্দননগরে। সোমনাথ, যেমনটা তুমি বললে যে চন্দননগরের মানুষের মধ্যে একটা আবেগ, এটা কিন্তু তুমি খুব ভালো করে বুঝতেও পারছো যে এখানকার মানুষের আন্তরিকতা, মানুষের সহযোগিতা, পরস্পরের প্রতি ভালোবাসা, এটা কিন্তু একটা অন্য মাত্রায় আছে। আমি এখানে একটি মানে আমার নিজের জীবনের একটি ইনসিডেন্ট তুলে ধরতে চাই। আমি যখন স্কুল পাস করে এই রাজ্যের বাইরে এবং বিভিন্ন কাজে দেশের বাইরেও যেতাম, একদিন সেখান থেকে এসে আমার স্কুলের শিক্ষিকা, মানে আমার স্কুলের প্রধান শিক্ষিকা, সেই মিসের কাছে দেখা করতে গেছিলাম। তো মন কেমন হতো, মন খারাপ হতো যে এই শহরটাকে ছেড়ে থাকতে হচ্ছে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, দেখ শিব, এই শহরের জল একবার যে খেয়েছে তাকে কিন্তু এই শহরে আবার ফিরে আসতে হবে। এবং আমার জীবন দিয়ে এটা আমি বুঝতে পারলাম যে আমি যত জায়গাতেই গেলাম, যত ঘুরলাম, তত কিন্তু এই শহরের প্রেমে পড়লাম। তো এই শহর মানে সিনেম্যাটিক ভাষায় কলকাতাকে যেমন বলা হয়েছে প্যাশনের শহর, তেমনি সেই অ্যানালজি টেনে চন্দননগরকে বলা যেতেই পারে মানে ঐতিহ্য, আবেগ এবং অফকোর্স আলোকসজ্জার শহর। তোমরা যে সময়টায় এসছো, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো রাইট টাইম টু সি হোয়াট চন্দননগর ইজ। মানে চন্দননগরের পরিচিতি হচ্ছে জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের পরিচিতি হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা, চন্দননগরের পরিচিতি এখানকার মা জগদ্ধাত্রীর শোভাযাত্রা। এই শোভাযাত্রা কিন্তু দূর থেকে দেখতে জিনিসটা অনেকটা সিম্পল মনে হলেও এর মধ্যে প্রচুর কমপ্লেক্সিটি রয়েছে এবং এই কমপ্লেক্সিটিগুলোকে যত সুনিপুণভাবে ডিল করা হয় এখানে, উইথ সাপোর্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, উইথ সাপোর্ট ফ্রম সেন্ট্রাল কমিটি, উইথ সাপোর্ট ফ্রম কমন পিপল, মানে এই আমাদের এই পুজো মানে প্রায় 200-র ওপরে পুজো, এই পুজোর যে কোঅর্ডিনেশনটা, মানে এই হিউমাঙ্গাস প্রতিমা তাকে লরিতে তুলে সেই লরি পরস্পর সাজিয়ে এই পুরো চন্দননগরের রাস্তা দিয়ে এই প্রসেশনটাকে কভার করে তারপরে নিরঞ্জন করা, এটা কিন্তু বিরাট কর্মকাণ্ড। মানে এটা আমার মনে হয় মানে মানুষের সহযোগিতা এবং এই মানুষে যে একটা প্রেম, প্রীতি, ভালোবাসা এই শহরের মধ্যে আছে, সেটারই একটা বিশাল পরিচয়। তো আগেন ওয়েলকাম। আর তোমরা খুব রাইট টাইমে এসছো, জগদ্ধাত্রী পুজো দেখতে পাবে, উপভোগ করতে পারবে এবং চন্দননগরের কিছু স্থাপত্য আমরা দেখব যেগুলো এই স্ট্যান্ড রোডের কাছাকাছি অবস্থিত। হয়তো পুরোটা এবারে কভার করতে পারবো না, বাট অ্যাজ দে সে দেয়ার ইজ অলওয়েজ এ নেক্সট টাইম। একদম তাই। তো আমরা প্রথমেই শুরু করি এই মানে স্থাপত্যগুলো দেখা। এইটা কোন জায়গায় রয়েছি? আমরা এখন জোড়াঘাটে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা দেখতে পাবে দুদিকে দুটো ঘাট রয়েছে। হ্যাঁ, এই জন্য জোড়াঘাট। হ্যাঁ, তো এখানে মানে প্রধানত আড্ডার জায়গা বলতে পারো। হ্যাঁ, আমাদেরও ছোটবেলায় এবং
কৈশোর সময় আমরাও এখানে আড্ডা দিয়েছি, এখানে মজা করেছি। আর এই জোড়াঘাটের ঠিক বিপরীতেই আমরা একটু হেঁটে যাবো সোমনাথ, ওখানেই দেখতে পাবো আমরা চন্দননগরের চার্চ। এই চার্চও কিন্তু এই ফরাসি আমলেই স্থাপিত হয়েছে এবং এই চার্চও আমাদের একটি প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন। সো আমরা চার্চ দেখব, আমরা মিউজিয়ামের দিকে যাব, আমরা আস্তে আস্তে এই স্ট্র্যান্ড রোডের শেষ প্রান্তে পাতালবাড়ি দেখব এবং তোমার যদি সময় হয় আমি একটু তোমাকে রানীঘাটেও নিয়ে যাব, যেখানে জগদ্ধাত্রীর প্রতিমা নিরঞ্জন হয়, তো সেটাও দেখার মতো একটি জায়গা। এখন আমরা দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে, কিন্তু চন্দননগরবাসীর কাছে হুগলি নদী আর মা গঙ্গার কিন্তু কোনো তফাৎ নেই। এটাই আমাদের কাছে মা গঙ্গা। নামের দিক থেকে হুগলি নদী হলেও আমরা কিন্তু গঙ্গাই বলি, ঠিক আছে? আর এই গঙ্গার পাড়েই তুমি দেখতে পাচ্ছ আমাদের ঠিক পিছনে রয়েছে পাতালবাড়ি। এটা কিন্তু চন্দননগরের একটি বিখ্যাত স্থাপত্য। আনুমানিক ধরে নাও 1800 শতাব্দীতেই এটা বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে। একসময় মানে যখন এখানে ফ্রেঞ্চ রুল ছিল, ফরাসিরা ছিলেন, তখন এখানে বিভিন্ন রকম আলোচনা সভা হতো। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারও এসে এখানে অনেকদিন ছিলেন। ওনার বিভিন্ন প্রবন্ধে আমরা এই রেফারেন্সটা পাই। তো সেই দিক থেকে দেখতে গেলে এটি খুবই তাৎপর্যপূর্ণ। আর আমি এটা বলতে চাই, এই স্থাপত্যের তুমি দেখবে যে বারান্দা রয়েছে এবং কিছু ঘর রয়েছে, সেটা কিন্তু এই গঙ্গার যে লেভেলটা আছে তার নিচে, এবং সেই জন্যই এই বিল্ডিং এর নাম কিন্তু পাতালবাড়ি। মানে আমি বলতে চাইছি এখন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ। একতলা, হ্যাঁ, আর এর নিচে এই বারান্দাটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এর সাথে আরো কিছু ঘর রয়েছে যেগুলো গঙ্গা বক্ষের নিচে আছে। হ্যাঁ, সেই জন্যই এটার নাম কিন্তু পাতালবাড়ি। সেটা কি সময়ের সাথে সাথে নিচে গেছে? না, এটা স্থাপত্যের শুরু থেকেই মানে প্ল্যান করে এটা বানানো একদম, এবং সেই জন্যই এই স্থাপত্যের নাম পাতালবাড়ি। দেখবে তুমি ওখানে ফলকেও লেখা আছে এটা পাতালবাড়ি নামেই পরিচিত। রিসেন্টলি পশ্চিমবঙ্গ আই থিঙ্ক হেরিটেজ কমিশন এটাকে প্রোটেক্টেড সাইট হিসেবে ঘোষণা করেছে। তো মানে সরকারের দিক থেকেও এটা খুব তাৎপর্যপূর্ণ একটি বিল্ডিং। সব সময় তুমি দেখবে না যে এখানে মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়, বাট কিছু কিছু সময় কিছু অকেশনে অবশ্যই যাওয়া যায়। আপাতত এটি বন্ধ রয়েছে এখন দেখতে পাচ্ছি, তো আমরা এখন ভেতরে যেতে পারবো না, বাট বাইরে থেকে তুমি অবশ্যই দেখতে পাবে যে এর যে বারান্দাটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছি, এটা কিন্তু মানে অনেকটাই গঙ্গাবক্ষের নিচে, এবং কিছু ঘরও রয়েছে নিচে, এবং সেই জন্যই এটাকে পাতালবাড়ি। মানে বিভিন্ন রকমভাবে এটার ব্যাখ্যা আমি অনেক রকমভাবে শুনেছি। কিছু জায়গায় শুনেছি বিপ্লবীদের গোপন আলোচনা, তাদের সংগঠনের আলোচনা এখানে হতো। আবার কিছু জায়গায় শুনেছি ফরাসিরা যখন এখানে ব্যবসা করতেন, তাদের কিছু ব্যবসায়িক আলোচনাও এখানে হতো। হ্যাঁ, তো এরকম অনেক জায়গাতেই আমি শুনেছি। আমি তো ইতিহাসবিদ নই, কিন্তু এগুলো প্রচলিত আছে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এটা কিন্তু ওনার প্রবন্ধে, ওনার কবিতায় অনেক জায়গাটা প্রকাশ পেয়েছে। তো উনি এবং ওনার দাদা এবং বৌদিও এসেছিলেন এখানে। তো এটা আমাদের কাছে মানে চন্দননগরবাসীর কাছে এটা খুব তাৎপর্যপূর্ণ একটি স্থাপত্য। সোমনাথ, আমরা পাতালবাড়ির দিক থেকে এবারে হেঁটে হেঁটে এলাম চন্দননগরের ঐতিহ্যপূর্ণ একটি স্কুলের সামনে। এই স্কুলের নাম সেন্ট জোসেফস কনভেন্ট। ফরাসি আমলে তারা যখন এখানে বাণিজ্য করতে এসেছিল, তারা কিন্তু তার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকেও একটু নজর দিয়েছিল, এবং সেই সময় কিন্তু এই স্কুলের স্থাপনা করা হয়। মানে এটা প্রায় 1861 সালে তখন থেকে। এবং এই স্কুল কিন্তু বর্তমান যুগে মেয়েদের শিক্ষার একটি ফ্ল্যাগশিপ স্কুল বলা যেতে পারে, এবং এটিকে বলা যেতে পারে সেন্টার অফ এক্সেলেন্স ফর গার্লস এডুকেশন। রিসেন্টলি এটা চন্দননগরে স্থাপনা করা হয়েছে, বাট এই স্কুলের যারা শিক্ষার্থী আছেন তারা দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় তারা এই স্কুলের নামকে উজ্জ্বল করে তুলছে। এই স্কুলে শুধুমাত্র পড়াশোনা নয়, মানে পাঠ্যপুস্তকের তো একটা পড়াশোনা থাকেই, তার বাইরেও যে একটি মানুষের মধ্যে ভ্যালু ক্রিয়েট করা হয়, একটা ডিসিপ্লিন ক্রিয়েট করা হয়, একটা ডেকোরাম নিয়ে আসা হয়, সেটা কিন্তু এই স্কুলের একটি বৈশিষ্ট্য। তো চন্দননগর এবং পার্শ্ববর্তী এলাকার বাবা মায়ের কিন্তু একটি এম থাকে বা গোল থাকে যে আমার মেয়েকে কিন্তু সেন্ট জোসেফস কনভেন্টেই পড়াবো। তো এরকম একটি স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। স্কুলের অত্যন্ত তাৎপর্য রয়েছে আমাদের এই শহরে এবং রাজ্যে এবং দেশের এডুকেশন সিস্টেমটাকে আরও স্ট্রং করার জন্য।
তো এই স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই স্কুলের সামনে তোমাকে এই জন্য নিয়ে এলাম যাতে মানে দর্শক জানতে পারে যে এরকম একটি স্কুলও চন্দননগরে রয়েছে। অবশ্যই, মানে এটা একদম স্ট্যান্ডার্ডের, একদম স্ট্যান্ডার্ডের অপোজিটে অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি। এবং এখন বোধহয় ছুটির দিন, তাই তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এমনি স্কুল টাইমে তুমি দেখতে পাবে কত বাবা মার এখানে ভিড় থাকে এবং প্রচুর স্টুডেন্ট এখান থেকে পাশ করে তারা দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় এই স্কুলের নাম, আমাদের শহরের নাম উজ্জ্বল করছে। তো আমাদের খুবই গর্ববোধের জায়গা যে এরকম একটি স্কুল আমাদের চন্দননগর শহরে আছে। বুঝতে পেরেছি, এখানে একটা কোট রয়েছে, প্রে অ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড ওয়ার্ক, মানে ওয়ার্ক মানে করতেই হবে, গোজ হ্যান্ড ইন হ্যান্ড। হ্যাঁ, সো প্রে অ্যান্ড ওয়ার্ক শুধু প্রার্থনা করলাম হবে না, কাজও করে যেতে হবে সমানভাবে। এটা আমার খুব ভালো লাগে। যেমনটা আমি বললাম যে এই স্কুল শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমিত নয়, এই স্কুলের পরিকাঠামো, এই স্কুলের শিক্ষা ব্যবস্থা কিন্তু বিয়ন্ড দ্য লিমিটস অফ বুক। সো মানে একটা মানুষের মধ্যে কি কি ভ্যালুস ক্রিয়েট করা যায়, তাকে কি করে মানুষের মতো মানুষ তৈরি করা যায়, এটা কিন্তু এই স্কুলের বৈশিষ্ট্য। মানে আমি বলতে চাইছি যে শিবদার হয়তো এখানে পড়ার সুযোগ হয়নি, এটা মেয়েদের স্কুল, গর্ব কতটা হচ্ছে। একদমই, এই স্কুলটা রয়েছে মেয়েদের স্কুল, অবশ্যই মেয়েদের স্কুল, কতটা গর্ববোধ হচ্ছে। আমার অনেক অনেক মানে বন্ধু বান্ধব স্থানীয় অনেকে এই স্কুল থেকে পাশ করেছে। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আজকে, কেউ ডাক্তার, কেউ বিদেশে কিছু করছে, কেউ বা সায়েন্টিস্ট। তো আমার খুবই গর্ববোধ হয় যে এরকম একটি স্কুল আমাদের চন্দননগরে রয়েছে। ঠিক, এর আগে আমরা কি কি পেতে পারি? আর এর আগে আমরা পেতে পারি মিউজিয়াম, আমরা চার্চও দেখবো। এগুলো কিন্তু সবই মানে টুরিস্ট অ্যাট্রাকশন আমি বলতে পারি। আর সব কি স্ট্যান্ডার্ডের উপরেই আছে? এগুলো সবই স্ট্যান্ডার্ডের আশেপাশে। এছাড়াও চন্দননগরের অনেক স্থাপত্য রয়েছে, আমরা হয়তো পুরোটা কভার করতে পারবো না, কিন্তু এইগুলোই প্রধান আকর্ষণ। একদম ঠিক আছে, এবার তাহলে আমরা এখন নেক্সট যাচ্ছি, আমরা একটু মিউজিয়ামে যাব, মিউজিয়াম, চন্দননগর মিউজিয়াম। ওকে, চন্দননগর মিউজিয়ামের সম্পর্কে একটু জানবো। সোমনাথ, চলে এসো। আমরা কিন্তু গুটি গুটি পায়ে পাতালবাড়ি, সেন্ট জোসেফস কনভেন্ট এবং তারপরে চলে এলাম চন্দননগর মিউজিয়ামের সামনে। এই চন্দননগরের মিউজিয়াম কিন্তু একসময় ফ্রেঞ্চ গভর্নরের বাসস্থান ছিল এবং এখানে অফিসিয়াল কাজকর্ম হতো তখন। বুঝতে পেরেছি। যখন ফরাসিরা এখান থেকে চলে যায় এবং আমাদেরকে হ্যান্ডওভার করে, তখন কিন্তু আমরা সমস্ত নথি এবং তখনকার ওনাদের বাণিজ্যিক নথি থেকে শুরু করে ঐতিহাসিক যেসব নথি আছে সব কিছু আমরা প্রিজার্ভ করে রেখেছি। তো আজকে হয়তো তুমি সময় পাবে না যাওয়ার, কিন্তু আমি তোমাকে বলবো যে পরবর্তীকালে যখন আসবে অবশ্যই টিকিট কেটে ভেতরে গিয়ে এই পুরো সংরক্ষণটা দেখবে। এবং খুবই সুন্দর মিউজিয়াম, চন্দননগরের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট টুরিস্ট অ্যাট্রাকশন এই মিউজিয়াম। একদম সকাল 11টা থেকে বিকেল 5টার দিকে খোলা থাকে। মোটামুটি তখনকার দিনে যে সমস্ত ওদের ব্যবহার করা জিনিস সেইগুলো রাখা আছে। হ্যাঁ, সেই ফরাসি সাহেবদের জিনিসপত্র এখানে প্রিজার্ভ করে রাখা আছে, দেখতে পাবে। এবং অনেক অনেক দলিল, অনেক নথি সেই সমস্ত রাখা আছে। তো সেই জন্য এখানে টুরিস্টরা আসে, সেগুলো দেখে। বিভিন্ন ঐতিহাসিকরা এখানে আসে, তারা ইতিহাসবিদরা এখানে আসে রিসার্চ করতে। এবং চন্দননগরের ওপরে তো যেহেতু মানে এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ শহর, এর ওপরে তো অনেকে রিসার্চ করছেন। আমার পরিচিত অনেক প্রফেসর আছেন যারা এর উপরে বইও লিখেছেন, সেখানে আরও তুমি তথ্য পেয়ে যাবে এর জন্য। কিন্তু আমি বলতে পারি এই মুহূর্তে দেখো লেখা আছে ডুপ্লেক্স প্যালেস, তো একসময় উনি থাকতেন এখানে, তো সেই মতোই তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি একটি মিউজিয়াম হিসেবে পরিচিত, চন্দননগরের মিউজিয়াম, এবং এটি প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন। সোমনাথ, জোড়াঘাটে দাঁড়িয়ে থাকতে তোমাকে একটা কথা বলা হলো না, এই স্ট্র্যান্ড রোডটা কিন্তু আনুমানিক 1.3 কিলোমিটার রাস্তা, এবং এই স্ট্যান্ড রোডটা কিন্তু মানে চন্দননগরের হার্টল্যান্ডও বলতে পারি। মানে প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু এই স্ট্যান্ড রোড, এবং বিকেলের পর তুমি দেখবে ঝাঁকে ঝাঁকে মানুষ কিন্তু এখানে আড্ডা মারতে আসে। তো বাঙালির আড্ডার যে একটি সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু এই স্ট্যান্ড রোডে খুব ভালোভাবে প্রকাশ পায়। আর এই স্ট্যান্ড রোড ফরাসি আমলে এটাকে কিন্তু ফ্রেঞ্চ ওয়াক বা স্ট্র্যান্ড প্রমেনেডও বলা হতো। বর্তমানে এটা কিন্তু হেরিটেজ করিডোর হিসেবেও উন্নতি এটা করা হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটার অন্যরকম একটি তাৎপর্য আমরা দেখতে পাই। আমরা জোড়াঘাট থেকে হেঁটে হেঁটে চলে এলাম
এখন চন্দননগরের চার্চের সামনে, মানে অ্যাকচুয়ালি জোড়াঘাটের ঠিক উল্টো দিকেই, একদম ঠিক উল্টো একদম দিকে। উল্টো দিকে। মানে তুমি ওখান থেকে বসেও কিন্তু ভালোই ক্যামেরাতে তুমি এটি নিতে পারবে, কিন্তু কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগে। এটাও আনুমানিক 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। বলা যেতে পারে ফরাসিদের ধর্মকেন্দ্র এটাই ছিল। তুমি এই চার্চের বিশিষ্টত্ব দেখতে পাবে এখানকার যে মানে রঙিন কাঁচের জানলা, তারপর ক্লাসিক বেল টাওয়ার, এইগুলো বিশেষত্ব। ক্রিসমাসের সময় এই জায়গাটা খুব সুন্দরভাবে সেজে ওঠে এবং খুবই একটা এনজয়েবল অ্যাটমসফিয়ার তুমি এখানে ক্রিসমাসের সময় পাবে। তো এই চার্চেও আমি তোমাকে বলবো অবশ্যই ক্রিসমাসের সময় এসো, এখানে খুবই ভালো লাগবে। ঠিক কোন কোন সময় বেশি এখানে মানে দেখতে ভালো লাগে, ক্রিসমাসের সময় স্ট্যান্ড রোড না জগদ্ধাত্রী পুজোর সময়? দেখো, দুটো সময় কিন্তু কম্পারেবল নয়। জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু এই স্ট্যান্ড রোড সেজে ওঠে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার জন্য, শোভাযাত্রার সময়, হ্যাঁ। এবং ক্রিসমাসের সময় কিন্তু সেটা ক্রিসমাস কেন্দ্রিক সাজানো হয়। তখন কিন্তু এটা পুরোপুরি লাইট দিয়ে, এবং চন্দননগরের আলোকসজ্জা যেহেতু পৃথিবী বিখ্যাত, তো তুমি সেই আলোকসজ্জার একটা বহিঃপ্রকাশ কিন্তু ওই ক্রিসমাসের সময় দেখতে পাবে। এই পুরো জায়গাটা কিন্তু ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজানো হয়। মানে আমি বলতে পারি, হয়তো এটা একটু বিতর্কিত হয়ে যাবে, এটা কিন্তু চন্দননগরের পার্ক স্ট্রিটের মতোই সাজানো হয়। তো মানে তুমি যদি কম্পেয়ার করতে চাও তো তার সাথে কম্পেয়ার করতে পারো। আচ্ছা, ওই রকম ভাবেই সাজানো হয় এই জায়গাটা। তো জগদ্ধাত্রী পুজোর সময় অন্যরকম, কারণ স্ট্যান্ড রোড দিয়ে তোমার শোভাযাত্রাটা বেরোচ্ছে। এইটা মানে সমস্ত ট্রাকগুলো হচ্ছে স্ট্যান্ড রোডের উপর দিয়ে যাবে, প্রতিটা লরি এই স্ট্যান্ড রোড রুট ধরেই যাবে। মানে বেসিক্যালি যে শোভাযাত্রাটা হয় সেটা হচ্ছে একটা রিং ফর্মে হয়। মানে তুমি কালকে দৈবকপাড়ায় গেলে, দৈবকপাড়া থেকে 4টে লরি তৈরি হয়ে, মানে যে কিউ তৈরি করা আছে সেই কিউয়ে গিয়ে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে, এবং সেই কিউ ধরে একে একে এগোতে থাকবে এই স্ট্যান্ড রোড ধরে। আমার মনে হয় এই প্রশাসন নিয়ে কথাবার্তাগুলো রানীঘাটে করা উচিত। অবশ্যই, কারণ কি রানীঘাটেই হচ্ছে প্রতিমা নিরঞ্জন হয়। তো সেই রানীঘাটের প্রস্তুতিটাও তোমাকে দেখাতে চাই, এবং তোমার সাথে এই গল্পটাও করতে চাই যে কতটা কমপ্লেক্সিটির মধ্যে আমাদের এই বিশালাকৃতি জগদ্ধাত্রী মাকে ওখানে নিরঞ্জন করা হয়। এবং এই পুরো যাত্রাটাকে যাতে খুব স্মুথলি হয় তার জন্য একটা কমিটি যে সব থেকে বেশি দায়ী, সেটা হচ্ছে সেন্ট্রাল কমিটি। আমরা তার বিষয় নিয়েও জানবো ওখানে মানে ওখানকার পরিবেশে আমি জানতে চাইছি, ভালো হবে তাহলে। ওকে সোমনাথ, ঠিক আছে। সব থেকে দায়িত্বপূর্ণ গভর্নিং বডি অবশ্যই সেন্ট্রাল কমিটি। তাদের দিক নির্দেশেই আমরা এই পুজোটা করতে পারি, এবং তাদের গাইডেন্স, তাদের সাপোর্ট ছাড়া এই পুজোটা অসম্ভব। ছিল। তো আমি ওই ব্যাপারেও আমরা গল্প করব ওখানে রানীঘাটে দাঁড়িয়ে আছে। ঠিক। সোমনাথ, আমরা হাঁটতে হাঁটতে এই স্ট্র্যান্ড রোডের কিন্তু আরেক প্রান্তে চলে এলাম, এবং এই রানীঘাটের কিন্তু আরেকটি তাৎপর্য হচ্ছে আমাদের যে পুরো জগদ্ধাত্রী পুজোটা হয় এবং তার যে প্রসেশন এবং শোভাযাত্রার কথা যে বললাম, অ্যাট দ্য এন্ড এই শোভাযাত্রা করার পর প্রতিটি প্রতিমার নিরঞ্জন হয় কিন্তু, এবং সেটি কিন্তু এই ঘাটেই করা হয়। তুমি দেখতে পাচ্ছ এই ঘাটে কতগুলি এরকম বোল্ডার টাইপের জিনিস করা আছে। এই প্রতিটি ট্রাক যখন এখানে নিরঞ্জন করতে আসে তখন তারা কিন্তু রিয়ার সাইডে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামায়, এবং এই স্পিড কন্ট্রোল, এই কোঅর্ডিনেশন, এই প্রতিটা বারোয়ারির কিন্তু এই এক্সপিরিয়েন্সটা এতটাই বেশি হয়ে গেছে যে এত কমপ্লেক্স একটি জিনিস কিন্তু খুব সুনিপুণভাবে আমরা ম্যানেজ করতে পারি। এবং এই প্রতিটি ট্রাক আস্তে আস্তে নামাতে নামাতে যখন একদম গঙ্গার সামনে চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে আমরা কাঠামোর যে বাঁশগুলো আমরা বাঁধি সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকি, এবং খুলতে থাকার পরে আমরা মাকে আস্তে আস্তে গঙ্গার মধ্যে বিসর্জন করতে পারি। এবং এই বিসর্জন করার পরেও কিন্তু আমাদের কাজ থেমে থাকে না। এই বিচুলি, মাটি সমস্ত কিছু কেটে আমরা কাঠামোকে আবার এখান থেকে নিয়ে গিয়ে আমাদের বারোয়ারিতে আবার রাখি। সেই কাঠামোতেই প্রত্যেক বছর আমাদের মায়ের প্রতিমা তৈরি হয়। হ্যাঁ, এবার আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে যতগুলো এখানে শোভাযাত্রায় নাম দেয় অ্যাপ্রক্স কতগুলো হতে পারে? অ্যাপ্রক্স বলছি আমি আনুমানিক বলতে পারি 180-র মতো আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে অলরেডি রেজিস্টার্ড।
কিছু কিছু আরও বারোয়ারি আছে, তো ওই মোটামুটি ধরে রাখতে পারো 200-র ওপরেই যাবে এটা পুজোটা। কিন্তু এখানে একটা কথা বলার আছে, সব প্রতিমার কিন্তু প্রসেশন বা শোভাযাত্রা হয় না। এই এই নির্ধারণ করার জায়গা থেকে সেন্ট্রাল কমিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে থাকে। কোন প্রতিমা প্রসেশন করবে, তাদের কতগুলো লরি হবে, সেই প্রতিমার কি নাম্বারিং হবে। মানে আমরা তো একটা কিউ ফর্মে যাই, তোমাকে বলছিলাম যে আমরা কিন্তু একটা রিং রুট কভার করি, মানে এই স্ট্যান্ড রোড থেকে ঘুরে তালডাঙ্গা হয়ে আবার জিটি রোড ধরে আবার কিন্তু এই স্ট্যান্ড রোডে উঠি, এবং এই স্ট্যান্ড রোড দিয়ে এসে আবার কিন্তু এখানে নিরঞ্জন হয় প্রতিমা। তো এই নাম্বারিংগুলো কিন্তু সেন্ট্রাল কমিটি দ্বারা নিয়ন্ত্রিত এবং গাইডেড। তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল কমিটির একটা বড় ভূমিকা থাকে। এবং প্রতিমা প্রসেশন হয়ে যাওয়ার পর যে যার বারোয়ারিতে আবার ঢুকে যায়, সেখানে গিয়ে মায়ের গহনা খোলা হয়। না, আমাদের বুঝতে অসুবিধা হলো একটু। আমি বলতে চাইছি, যদি 200-250 প্রতিমা লাইনে থাকে, ট্রাকের লাইনে থাকে, সেটা এখান থেকে শুরু হয় আর এখানে আসে, একদম ঠিক আছে? একদম। এরপর সেই প্রতিমাগুলো ডাইরেক্ট এখানে বিসর্জন হয়? না, তাহলে কি হয়? এই প্রতিমা শোভাযাত্রার পরে হ্যাঁ। যে যার বারোয়ারিতে ঢুকে যায়। মানে ধরো তুমি দৈবকপাড়া দেখলে তো, হ্যাঁ। দৈবকপাড়া ধরো 4 নম্বর কি 5 নম্বরে আছে শোভাযাত্রার কিউতে। দৈবকপাড়া ওখান থেকে শুরু করে স্ট্যান্ড রোড ধরে তালডাঙ্গা হয়ে আবার দৈবকপাড়াতেই ঢুকে যাবে। আচ্ছা, দৈবকপাড়াতে ঢুকে যাবে এবং সেখানে ঢুকে যাবে মানে কি? মানে আমি বলতে চাইছি, আমি উদাহরণ হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ, একটা রানীমা, হ্যাঁ, ওই যে বিশাল একটা স্ট্রাকচার, হ্যাঁ, হ্যাঁ, রানীমাকে ট্রাকে তোলা হলো, একদম। সেই ট্রাক থেকে আবার নামানো হবে? না, ট্রাক থেকে নামানো হবে, ট্রাকেই থাকবে, ট্রাকেই থাকবে, তারপর খোলা হবে। তারপরে গহনা খোলা হবে, তারপরে মাকে নিয়ে আসা হবে আচ্ছা, নিরঞ্জনের জন্য। আচ্ছা, মানে আমরা যেরকম দেখে থাকি যে মানে শোভাযাত্রা মানে এলো, তারপর আস্তে আস্তে করে বিসর্জন হয়ে গেল, একদমই নয়, এটা একদম নয়। এটা সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা শোভাযাত্রা করছেন না। ধরুন কিছু বারোয়ারি শোভাযাত্রা করছেন না বা পারমিশন পায়নি কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু সেই বারোয়ারিরা প্রসেশনে অংশগ্রহণ করবেন না, তাদের মাকে নিয়ে সোজাসুজি এখানে চলে আসবেন। ঠিক, আমি তাদের কথাবার্তা এই মুহূর্তে হ্যাঁ, বলছি সেটা না। দশমীর দিনই হয়ে যাবে। সেটা দশমীর দিন হয়ে হ্যাঁ। যাবে। ও, তার মানে এই পুরোটাই ট্রাকের মধ্যে, মানে এখানে হলো শোভাযাত্রা, তারপর তারা চলে গেল যে যার প্রতিমাতে, যেখানে জায়গা আছে কমিটিতে চলে গেল, সেখানে কিছুক্ষণ থাকবে না? কতক্ষণ থাকে প্রায়? সেখানে সময় লাগে, কারণ গহনা খুলতে ধরে নাও 45 মিনিট মতো লাগে অ্যাপ্রক্সিমেটলি, আমি বলছি 1 ঘন্টাও হতে পারে। তারপর কি আবার শোভাযাত্রা? তারপর আবার একদম শোভাযাত্রার মতো কিউতে দাঁড়াবে এবং পরস্পর এই প্রতিমাগুলো এই স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে থাকবে নিরঞ্জনের জন্য। বুঝতে পারলাম। এবং সেটা খুবই দেখার মতো দৃশ্য। আর সেটা একমাত্র রানীমার এই ঘাটেই হবে? এটা রানীঘাট, এই রানীঘাটে হয়। আরেকটি ঘাটে যেমন আদিমার কাছে তুমি কালকে গেলে, আদিমার জন্য যেমন ডেডিকেটেড একটি ঘাট আছে, সেরকম ওখানে হয়, কিন্তু ম্যাক্সিমাম প্রতিমা এইখানেই নিরঞ্জন হয়। আচ্ছা, আমার একটা কোশ্চেন এটা, হ্যাঁ, যে যদি মানে এই একটা লাইন হয়তো এখানে আমি দেখলাম প্রত্যেকটা জায়গাতে নাম্বার কিছু রয়েছে, ঠিক আছে, এই নাম্বারিংগুলো কিভাবে হয়? যে কোনো একটা প্রতিমা তার ঐতিহ্য অনেক বেশি, সেই অনুযায়ী না নাম্বারিংটা প্রসেসটা কীরকম আছে? কে কোন ট্রাকের নাম্বারে দাঁড়াবে, এটা তোকে ঠিক করতে হয় না? অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। সেখানে একটি তো ঐতিহ্য থাকেই, বাট এছাড়াও থাকে যে সেই বারোয়ারির পজিশন কি, মানে আমাদের রুট অনুযায়ী তাদের পজিশন কি আছে, তারা প্রসেশনের জন্য কতটা প্রিপেয়ার্ড, হ্যাঁ, কখন তারা নমিনেশন ফাইল করছে, এরকম অনেকগুলি ফ্যাক্টর আছে। এবং সেন্ট্রাল কমিটির একটি গভর্নিং বডি আছে যারা এখানে গাইডেন্স প্রদান করেন যে কিভাবে এই নাম্বারিংগুলো হবে। সেন্ট্রাল কমিটি মানেটা কি? সেন্ট্রাল কমিটি একটা গভর্নিং বডি, এই মানে হাউস আমাদের পুরো এই জগদ্ধাত্রী পুজোর অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট থেকে শুরু করে এর পুরো গাইডেন্স, নিয়মাবলী সমস্ত কিছু এনারাই আমাদেরকে জানান। এবং সেন্ট্রাল কমিটি খুব ক্লোজ কোঅর্ডিনেশন করেন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের এমার্জেন্সি সার্ভিসেস, রাইট, এইগুলো করে মানে আমাদেরকে একটা বলতে পারেন পরিকাঠামো আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন, যেখানে আমরা খুব সুষ্ঠুভাবে এই পুজোটাকে পরিচালনা করতে পারি। তো সেন্ট্রাল কমিটির একটা অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা এই পুজোর সাথে জড়িয়ে আছে। এবং যখন অ্যাওয়ার্ডসের কথা আসে, তখন আমি বলতে চাই যে আমাদের এই বারোয়ারি পুজোর কিন্তু সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড কিন্তু সেন্ট্রাল কমিটি প্রদান করেন। এবং তাদের যে অডিট কমিটি আছে, তাদের যে জাজেরা আছে, তারা কিন্তু প্রত্যেকটি বারোয়ারিকে ভালোভাবে নির্ধারণ করেন যে তারা কোন কোন জায়গায় শ্রেষ্ঠত্ব তাদেরকে দেওয়া যেতে পারে, এবং সেইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ওনারা অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এবং এই অ্যাওয়ার্ড কিন্তু আমাদের কাছে অত্যন্ত গর্বের। দৈবকপাড়া বিগত কয়েক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়ে এসেছে।
আশা করছি এবারেও আমরা কিছু একটা করে দেখাতে পারবো। কিন্তু হ্যাঁ, সেন্ট্রাল কমিটির এই অ্যাওয়ার্ড ফাংশন কিন্তু এই প্রতিমা নিরঞ্জনের কিছুদিন পরে হয়, রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এবং আমরা সেখানে গিয়ে অ্যাওয়ার্ডটি হাতে তুলে নিই। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই অ্যাওয়ার্ডে কোনো রকম ইনফ্লুয়েন্স কাজ করে না, যারা ভালো কাজ করবে একদমই নয়, আর সেটা সবাই জানে, তাই তো? খুবই স্বচ্ছভাবে এবং হ্যাঁ, মানে ওনাদের একটা জাজেস প্যানেল আছে যারা খুব ভালোভাবে এই প্রতিটি বারোয়ারি পুজোকে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা কি নতুনত্ব আনছেন এবং কোন জায়গায় তারা ভালো কাজ করছেন সেগুলো তুলে ধরা হয়। এই সেন্ট্রাল কমিটি যদি মানে হালকা করে বোঝার চেষ্টা করি যে এখানে কোনো রাজনীতিবিদরা থাকে না, এখানকার যারা মানুষরা যারা অনেক দিন ধরে যুক্ত তারাই জগদ্ধাত্রী পুজোর এই কমিটিতে থাকেন। সেন্ট্রাল কমিটিতে কিছু রাজনীতিবিদও থাকেন, কিছু বিশিষ্ট মানুষও থাকেন যাদের এই জগদ্ধাত্রী পুজোর সম্পর্কে অভিজ্ঞতা খুব ভালো। তো এটা কম্বিনেশন, মানে শুধুমাত্র এক দিক থেকে এটাকে দেখা হয় না, সবার, মানে আমি বলতে চাইছি এটা ইনক্লুসিভ অর্গানাইজেশন, মানে সবাইকে নিয়ে তৈরি করা, মানে সবার মতামতটাই এখানে প্রাধান্য পায় সেন্ট্রাল কমিটিতে। তো শুধুমাত্র পলিটিশিয়ান নয়, এখানে কমন ম্যান যারা এই জগদ্ধাত্রী পুজো পরিচালনা করে, যারা বিভিন্ন বারোয়ারির সাথে যুক্ত, তাদেরকেও আপনি সেন্ট্রাল কমিটিতে দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি চন্দননগর নিয়ে কথাবার্তা যেহেতু বলছি, আর তিনটে প্রশ্ন করে এবার আমি চলে আসবো দৈবপাড়ার সেক্রেটারির গায়ে চলে আসবো, ঠিক আছে? তো প্রথমে তিনটে প্রশ্ন করি চন্দননগরের ছেলের কাছে, ঠিক আছে? আমি কিছু অপশন দিচ্ছি, ঠিক আছে? কোনো রকমভাবে ভাঙা যাবে না, কোনো রকমভাবে এক্সকিউজ দেওয়া যাবে না। প্রথম বলি, ফার্স্ট কথা হচ্ছে, ধরে নিচ্ছি শিবদা চন্দননগর হচ্ছে মামার বাড়ি, ভালো করে বুঝতে হবে। ওকে, চন্দননগর হচ্ছে মামার বাড়ি, আচ্ছা, আর বাবার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। ওকে, তার মানে ছোটবেলা থেকে ওখানেই বড় হওয়া, সমস্ত কিছু ওখানেই থাকা, ঠিক আছে? আর চন্দননগরে মাঝে মাঝে আসা। তাহলে যদি সে একদিনের বিদেশে কাজ করে, ঠিক আছে, বিদেশে কাজ করে, ছুটি পায় না, একদিন থেকে দুদিন ছুটি পেয়েছে, সেটা হচ্ছে নবমী আর দশমী, কোনোভাবে কোনো গাড়ির ব্যবস্থা নেই যে সকালে কৃষ্ণনগর দেখে চন্দননগর ফিরে আসবো, কোনো অপশন নেই, একটা জায়গাতে গিয়ে আটকে যেতে হবে। আর একটাই তার কাছে অপশন যদি হয়, তাহলে কৃষ্ণনগর বাজবে না চন্দননগর বাজবে? এটা খুব টাফ প্রশ্ন, কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে যে একটা অপশন চয়েস করতেই হবে, তাহলে আমি চন্দননগরকেই বেছে নেবো। মামার বাড়ি কিন্তু এটা, মামার বাড়ি হলেও, মানে যদি পুজোটাকে আমি কেন্দ্রবিন্দু ভাবি, মানে আমি এটা বলতে চাই আপনাদের দর্শকদের যে চন্দননগর কিন্তু জগদ্ধাত্রী পুজোর রাজধানী। মানে এটা ভেবেচিন্তে বললে ভালো হয়। আমি এর ব্যাখ্যা দিচ্ছি, শুনি, তাই শুনি। কৃষ্ণনগরের পুজো একটা আলাদা ঐতিহ্য আছে, মাহাত্ম্য আছে, নো ডাউট, মানে সেখানে কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু চন্দননগরের এই বারোয়ারি সার্বজনীন পুজো আজকে যে জায়গায় এসছে, আপনি দেখছেন কিভাবে শহরটা সেজে উঠছে, এই যে আলোকসজ্জা দিয়ে এই শহরটাকে এই 4-5 দিনের জন্য যে সাজিয়ে তোলা, এই যে একটা মানে অন্যরকম একটা অরা আপনি এই চন্দননগর শহরে পাবেন এই 4-5 দিন, এটা কিন্তু কৃষ্ণনগরের সাথে তুলনা করা যাবে না। কৃষ্ণনগরের পুজো কিন্তু মোস্ট অফ দ্য টাইম একটা পুজোকে ঘিরেই কিন্তু কৃষ্ণনগরের পুজোটাকে বড় করে তোলা। মানে চন্দননগরের যে বারোয়ারি সার্বজনীন পুজোর যে ব্যাপকতা, সেটা কিন্তু আপনি কৃষ্ণনগরে পাবেন না। এই জায়গা থেকে আপনি যদি সেলিব্রেশনটাকে কনসিডার করেন, তাহলে কিন্তু চন্দননগর অবভিয়াসলি এগিয়ে থাকবে। মানে আমরা যদি ধরি যে শিখেছে ওখান থেকেই, মানে ওখান থেকে হয়তো আমরা করছি, কিন্তু এরকম না। আমি এখানে কোনো দ্বিমতই রাখছি না, হতেই পারে এটা আমরা ওখান থেকে শিখেছি, আমরা এখানে হয়তো প্রতিষ্ঠা করেছি, কিন্তু আমরা যেভাবে এই পুজোটাকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছি, আমরা যেভাবে এই পুজোটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছি, সোনা তুমি হয়তো জানবে, মানে আমি আরেকটু হতে পারে আমার এই কমেন্টটা আরেকটু কন্ট্রোভার্সিয়াল হবে। আজকে চন্দননগর শোভাযাত্রা, চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, সেটা কিন্তু অনেককে ইন্সপায়ার করেছে। যেরকম তুমি দেখবে কলকাতার কার্নিভাল, আচ্ছা, কলকাতার কার্নিভাল কিন্তু দেখবে অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছে চন্দননগরের শোভাযাত্রার থেকে। এটা কিন্তু আমাদের বড় পাওয়া যে আমরা দুর্গোৎসবকে ইন্সপায়ার করাতে পেরেছি।
আজকের যে কার্নিভালটা তুমি দেখছো কলকাতায়, মানে খুবই সাধুবাদ জানাতে চাই এই উদ্যোগের জন্য, মানে দুর্গোৎসবকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। ইউএন রেকগনিশনও আমরা পেয়েছি দুর্গোৎসবের জন্য। কিন্তু এই যে কার্নিভালের কনসেপ্ট, এটা কিন্তু আমার মতে চন্দননগরের এই শোভাযাত্রা থেকে অনেকটা ইন্সপায়ার্ড, এবং খুব গর্ববোধ হয় বলতে যে এই চন্দননগরের শোভাযাত্রার তুলনা কিন্তু আর কারোর সাথে হতে পারে না। তুমি কিন্তু এই শোভাযাত্রার যে মাহাত্ম্য, এই শোভাযাত্রার যে ঐতিহ্য, এবং তুমি দেখবে এই শোভাযাত্রার মধ্যে সাধারণ মানুষ কিন্তু হাঁটছে। সাধারণ মানুষ লরিতে বসে দেখছে যাতে মায়ের গহনাটা পড়ে না যায়। সাধারণ মানুষ কিন্তু প্রতিটা লরি কোঅর্ডিনেট করছে। এটা কিন্তু সাধারণ মানুষ এনগেজ এই চন্দননগরের এই শোভাযাত্রায়। তো এইটা কিন্তু খুব পরম পাওয়া আমার জন্য। তো চন্দননগরের এই মাহাত্ম্যের জন্য আমি সবসময় চন্দননগরকে অন্য কোনো শহরের জগদ্ধাত্রী পুজোর থেকে আমি এগিয়ে রাখবো। আচ্ছা দেখুন, প্রথম কথা বলছি, দুটো অপশন আমি আপনাদেরকে বলে রাখি। যে বিষয় নিয়ে বললো কলকাতার বিষয় নিয়ে যখন বলছে, তার কমেন্ট আপনারা যখন দেবেন ভেবে চিনতে, শিক্ষিত মানুষকে যখন কমেন্ট করবেন একটু ভালোভাবে বলবেন। সেরকম হলে আপনারা ডাকবেন, আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা এর মানে আদৌ ইন্সপায়ার্ড কি ইন্সপায়ার্ড না সেটা পরে একটা চর্চা করবো। সেরকম হলে পরে শিবদাকে বসাবো, কলকাতার লোককে বসাবো, তারপর গিয়ে কথাবার্তা বলবো। আর রইল কৃষ্ণনগরের, আমি কৃষ্ণনগর তরফ থেকে আমি নিজে বলছি, এতই যদি চন্দননগরের ঐতিহ্য, ওরা মাকে কাঁধে করে নিয়ে বিসর্জন করে, এতটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু চন্দননগরের নেই। সোমনাথ, দেখো দুটো ম্যাগনিচিউড কিন্তু আলাদা। কৃষ্ণনগরে কিন্তু একটি পুজোকে কেন্দ্র করেই এই মাহাত্ম্য, ঐতিহ্য সমস্ত কিছু। চন্দননগরে কিন্তু এতগুলি পুজো, এবং পুজো কমিটি নিজের কেন কাঁধে নিতে পারে না? ওদের উচ্ছ্বাস কি, মানে একটা সময় কিন্তু সেটা হতো, একটা সময় সেটা হতো একদম। তুমি যদি ইতিহাসের পাতায় যাও তাহলে দেখতে পাবে একটা সময় কিন্তু সেইভাবেই হতো। এই প্রতিমা নিরঞ্জন এই লরিতে করে তোলা হয়তো কিছু বছর পরে হয়েছে, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। একটা সময় প্রথমে হয়তো সেটাই ছিল। তো মানে এখানে প্রতিমার যে জাইগান্টিক সাইজ এবং তার যে একটা গর্জাসনেস, সেটা কিন্তু এই শোভাযাত্রা আরো ভালো করে পরিস্ফুটিত হয়। তো আমার মনে হয় যে সেই দিক থেকে চন্দননগর সবসময় এগিয়ে থাকবে। আমি আরো কিছু অ্যাড করে দিই এখানে, সেন্ট্রাল কমিটি নিয়ে বলি আমি কিছু কথাবার্তা। আমরা নিজে এখানে কিছুদিন থাকলাম, এতটা কমপ্লিকেটেড পুরো ব্যাপার, এত সরু, মানে আমরা আমাদের ছোট একটা গাড়ি ঢোকাতে পারলাম না। এইরকম হচ্ছে রাস্তার উইথ, একটা টোটো যাবে তার পাশে আর একটা টোটো যাবে না, সেরকম রাস্তাতে কিভাবে তারা অর্গানাইজ করছে প্রায় 200 বেশি পুজোর, তারপর এত ট্রাক, বড় বড় ট্রাক, সেগুলো আমার মনে হয় হ্যাটস অফ করা উচিত সেন্ট্রাল কমিটিকে। ওরা যদি এতটা, ওরা স্ট্রিক্টও আছে এই বিষয়ে, প্রচন্ড স্ট্রিক্ট আছে, তাই না? আমি তো সোমনাথ কালকে তোমাকে এই উদাহরণটা দিচ্ছিলাম, মানে গার্জেন যেটা হয়, স্ট্রিক্ট গার্জেন, আমাদের এই গাইডেন্সটা আছে বলেই আমরা এত ভালো করে এটা পরিচালনা করতে পারি। কারণ কি, তোমাকে একটা উদাহরণ কালকে দিচ্ছিলাম যে আমি গেট লাগাচ্ছি, ঠিক আছে, এই গেটেরও কিন্তু একটা মাপ নির্ধারণ করে দেওয়া আছে। এই মাপ অনুযায়ী আমাকে কিন্তু এই গেটটা বানাতে হবে। যদি আমার ব্যানারটা এমন একটা গেটে টাঙাই যে গেটটা এই মাপের বহির্ভূত, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই গেট আমাকে অ্যাডমিনিস্ট্রেশন বলবে যে খুলতে হবে, নতুন করে বাঁধতে হবে। তো এই যে স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স, এটা অত্যন্ত জরুরি, অবশ্যই জরুরি। এটা ছাড়া কিন্তু এই কমপ্লেক্সিটি হ্যান্ডেল করা যাবে না একদম। তারপর আমরা প্রতিমাও দেখলাম, এক একটা প্রতিমার যে সাইজ, অন্য লেভেল, জাইগান্টিক সাইজ। মানে এইগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা স্ট্রিক্ট প্রসেস অবশ্যই মেনে চলা উচিত। কর্মসূত্রে বিদেশে থাকার কালীন কখন মনে হলো যে না এবার আমি এখানে শিফট করতে চাই? দেখো সোমনাথ, এখানে একটা কথা বলতে চাই, মানে আমার কৈশোর এবং আমার স্কুল জীবন, কলেজ জীবন এখানেই কেটেছে, কিন্তু কর্মসূত্রে আমাকে পশ্চিমবঙ্গের বাইরে এবং বিভিন্ন সময় দেশের বাইরেও আমাকে যেতে হয়েছে। যেখানেই গেছি আমার মনটা কিন্তু এখানেই পড়েছিল। কাজেই তুমি যদি এই প্রশ্নটা করো যে কবে থেকে আমি যুক্ত হলাম পুজোর সাথে, তাহলে এটা বলা খুব মুশকিল। মানে আমি কিন্তু ছোটবেলা থেকে এই পুজোর সাথে যুক্ত। সেটা তো মন থেকে। এবার তো একটা দায়িত্ব নিতে হবে, দৈবক পাড়ার সঙ্গে যেমন একদম সরাসরি দায়িত্ব হয়ে গেল। দায়িত্বটা তুমি বলতে পারো এটা এই 50 বছর থেকে, যখন থেকে আমরা এই পুজোটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেলাম এবং আমাদের পুজো চন্দননগরে একটা সাড়া ফেলে দিল, সেই সময় থেকে কিন্তু আমি একটু একটু করে দায়িত্ব নিতে শুরু করলাম। প্রথম কাজের জন্যই আমি অতটা দায়িত্ব নিতে পারতাম না, সময় দিতে পারতাম না, কিন্তু তখন আমি এটাও বুঝলাম যে একটু একটু করে এই দায়িত্বগুলো নেওয়াটা দরকার।
কারণ আমাদের আগে সিনিয়ররা যারা এই পুজোটা পরিচালনা করেছেন তারা আস্তে আস্তে এই হালটা আমাদের হাতেও ছেড়ে দিয়ে যেতে চাইছেন, এবং এই পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা সম্মিলিত প্রয়াস দরকার, এবং সেই জায়গা থেকেই আমি আস্তে আস্তে একটু একটু করে দায়িত্ব নিতে শুরু করি। আর এবছর একটু আরও ইনভলভমেন্ট আমি রেখেছি। কতটা দায়িত্ব পালন করছি না সেটার মধ্যে যাব না, কিন্তু মূল উদ্দেশ্য এটাই যে আমাদের পুজোকে মানে আরও বিশ্বের দরবারে আমরা নিয়ে যেতে চাই, আরও নতুনত্ব আনতে চাই। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটা সাবেকি ধাঁচ চিরকালই ছিল, থাকবে, কিন্তু এই সাবেকি আনার মধ্যেও আমরা কী করে আরও নতুনত্বকে নিয়ে আসতে পারি, একটা মেলবন্ধন আমরা সৃষ্টি করতে পারি, সেটাই আমাদের পাড়ার পুজোর কিন্তু বৈশিষ্ট্য। এবং 50 বছর থেকে তুমি যদি দেখো আমাদের পুজোটা যেভাবে ডেভেলপ করেছে, আমাদের প্রতিটি বছরেই কিন্তু আমরা কিছু না কিছু চমক রেখেছি মানুষের জন্য, এবং দৈবক পাড়া মানেই কিন্তু একটু নতুনত্ব মানুষ আশা করেই থাকে। ইউজুয়ালি তুমি দেখবে কলকাতার কিছু আগে হয়ে যাওয়া থিম এবং প্যান্ডেল চন্দননগরে আসে, সেটা আসে খুবই ভালো, কিন্তু আমরা একটু নতুনত্বকে প্রাধান্য দিতে চাই, উদ্বুদ্ধ করতে চাই, সেই জন্য আমরা নতুন শিল্পী বা নতুন কাজকে তুলে ধরতে চাইছি। আমাদের যদি জিজ্ঞেস করি যে নতুন কাজ দৈবক পাড়া ছাড়া শিবদার চোখে কোন কমিটি মোটামুটি এই লাইনে আছে আর যেটা মনে হয় ইন্সপায়ার করছে যে না এরা সঠিক ট্র্যাকে আছে? আমার মতে দেখো, পাতি বাংলায় যদি বলি কে কম্পিটিশন দেয়? দেখো এটা এটা একটু টাফ কোয়েশ্চেন। কেন আমি বলছি, কারণ কি প্রতিটা বারোয়ারি কিন্তু চন্দননগরে প্রচণ্ড এফার্ট দেয় তাদের এই সার্বজনীন পুজোকে নাম্বার 1 করার, ঠিক আছে? আর তুমি এই ডিফারেন্সটা বোধহয় এই গতকাল থেকে আজ পর্যন্ত একটু অনুভব করতে পেরেছো যে আমাদের এখানে কিন্তু একটা খুব হেলদি কম্পিটিশন আছে। সে তো অবশ্যই। আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে চাই এবং দিয়ে তারপরে আমি উত্তরটা করব। আমাদের একবারে এই শোভাযাত্রার সময় একটি বারোয়ারির লরি খারাপ হয়ে যায়, ঠিক আছে? এবং সেই লরি খারাপ হয়ে যাওয়ার ফলে সেই বারোয়ারির মেম্বার এবং তার আশেপাশে যে সমস্ত বারোয়ারি ছিল সবার সহযোগিতায় সেই লরি কিন্তু দড়ি দিয়ে টেনে অনেকটা রাস্তা নিয়ে যাওয়া হয়। এই অবস্থাতে মানে এই সহযোগিতায় একটি বারোয়ারির সাথে আরেকটি বারোয়ারির, আমি এটা এই জন্য তুলে ধরতে চাইছি যে তুমি বললে না কম্পিটিশন, আমাদের কিন্তু কম্পিটিশন আছে, কারণ আমি সবসময় বলবো দৈবক পাড়া নাম্বার 1, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য বারোয়ারিকে ছোট করতে পারবো, মানে ছোট করতে কেউ বলছে না। আমার কাছে কিন্তু প্রতিটা বারোয়ারির একটি মাহাত্ম্য আছে, প্রতিটা বারোয়ারির একটু ঐতিহ্য, একটি ইতিহাস আছে। সেই দিক থেকে আমি সবাইকে ইকুয়াল জায়গায় রাখবো, কিন্তু কম্পিটিশনের জায়গায় যখন এলে আমি এটার একটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার তোমাকে দিয়ে দিচ্ছি যে আমাদের দৈবক পাড়ার কম্পিটিশনে কিন্তু 2-1টি বারোয়ারির নাম আমি নিতে পারি। যেমন একটি হচ্ছে হেলাপুকুর, যারাও কিন্তু নতুন করতে চাইছে, দেখছি, এবং তার সাথে আমি বলতে চাই মানকুণ্ডু নতুন পাড়া হতে পারে, নিয়োগী বাগান হতে পারে, আচ্ছা, এরাও কিন্তু নতুনত্ব চেষ্টা করতে চায় এবং দৈবক পাড়ার সাথে বেশ টাফ কম্পিটিশন এরাও দেয়। শুধুমাত্র মণ্ডপে নয়, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু দৈবক পাড়াকে কম্পিটিশন এরা দিতে পারে। আমাদের দৈবক পাড়ার যে পুরো এই যে ইন্টারভিউ, আমি আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে একটা কথাবার্তা পুরো চন্দননগরকে আমি জানিয়ে যাচ্ছি যে আপনারা সচরাচর যে চন্দননগর এবং জগদ্ধাত্রী পুজোর সময় যে মুখটা সবসময় দেখতে পান, আপনারা তো একটা মুখ দেখতে পান যারা প্রতিনিধিত্ব করছে জগদ্ধাত্রীর পুজোকে, একটা নতুন নাম আপনি এবার দেখতে পাবেন পরবর্তী পুজো থেকে, সেটার নাম হচ্ছে শিবশঙ্কর ব্যানার্জি। এটা আমার সেরকম কিছু নয়, আমি জিজ্ঞাসা করিনি, আমি কোনো রকম আমি কৈফিয়ত চাইছি না, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে, যেভাবে ওনার বক্তব্য, যেভাবে ওনার এক্সপিরিয়েন্স রয়েছে, আমার মনে হয় এই ধরনের মানুষ যদি চন্দননগর আরও থাকে তাদেরকে ফোরফ্রন্টে আসতেই হবে এটাকে আরও বড় করার জন্য। কারণ আমি সোমনাথের কথা রেস্ট ট্রেনিং আর একটু অ্যাড করে দিতে চাই এখানে। আমি জানি না নিজে আমি কতটা করতে পারি বা করতে পারবো, কিন্তু আমি এটাই বলবো আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং ব্রিগেড যারা আছে, যারা আমার মতোই ইকুয়ালি এই চন্দননগরের প্রতি আবেগতাড়িত এবং চন্দননগরকে ভালোবাসে, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে মানে তোমরাও এগিয়ে এসো। চন্দননগরের এই পুজো অলরেডি বিশ্বের দরবারে পৌঁছে গেছে, এই পুজোর ঐতিহ্যকে আরও বেশি করে সবার কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আমাদের করতেই হবে। আর একটা কথা আমি শেষ টানছি, আমরা এই চশমাগুলো কেন পড়েছি, কারণ আমাদের কমেন্টে আসতে পারে যে দুজনকে ছাপড়ি লাগছে, এরা আবার কারা চশমা পরে করছে, কারণ আমি বললে ঠিক মানবে না লোকে।
যদিও এটা অক্টোবর মাস, কিন্তু বাইরের টেম্পারেচার, হিউমিডিটি এবং যে রোদ রয়েছে, আমরা অনেকক্ষণ ধরে শ্যুট করছি। প্রথম দিকটা আমরা উইদাউট গগলসেই করেছি, কিন্তু এখন অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে এখানে দাঁড়ানো, সেই জন্যই আমাদেরকে গগলস পরতে হয়েছে। একদমই মানে অসম্ভব গরম, মানে আমাদের যারা টিমরা রয়েছে পুরো ক্রিউ মেম্বার অবস্থা খারাপ করে দিয়েছে, এত রোদ এত এর মধ্যে। আর শিবদাকে অনেক অনেক ধন্যবাদ, দুদিন ধরে আমাদেরকে যেভাবে গোটা চন্দননগরকে পুরো ঘুরে দেখালেন। থ্যাংক ইউ ফর কামিং। আমি জয়িত্রী টিভির সমস্ত দর্শকদের চন্দননগরের তরফ থেকে আমন্ত্রণ জানাবো, অবশ্যই চন্দননগরে আসুন এবং দৈবকপাড়া সার্বজনীন পুজো উপভোগ করুন। দেখুন আমরা কি উপহার দিচ্ছি আপনাদের। অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দাদা। শুভ জগদ্ধাত্রী পুজো। শুভ জগদ্ধাত্রী পুজো। নমস্কার বিমল দা। হ্যাঁ নমস্কার। তুমি আবার কলকাতা থেকে এসে চন্দননগরে কেন জ্বালাতে এলে? তুমি এটা যেহেতু আমাকে বলো তো। তুমি যেহেতু হ্যাঁ কলকাতা ছেড়ে চন্দননগরের পাশে এইভাবেই দাঁড়াচ্ছ, মানে এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলতে পারি, যেটা আমাদেরও মানে গর্ব করার বিষয় যে কলকাতার একজন শিল্পী চন্দননগরের কোনো একটা পুজো কমিটি, যেখানে আমরা দৈবক পাড়াতে রয়েছি, এটা প্রথম শ্রেণীর যে কমিটি, তার পাশে যেভাবে দাঁড়িয়েছো। আমি শুধু প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব। মাত্র 4-5 দিনে এই গ্যাপে এই পুজো মণ্ডপকে ধরার সাহস তোমার কিভাবে এলো? আগে বলে এই বয়স, এটা কি বয়সের জোরে না এটা স্টাইল? না না, আমার তো আচ্ছা তার আগে বলি, সোমনাথ যা ইন্ট্রোডাকশন দিল সেটাতে আপনারা খুব একটা যাবেন না। তার কারণ হচ্ছে আমি অত মহান কেউ নই। আর সত্যি কথা বলতে গিয়ে দেখুন, আমাদের শিল্পী আমাদের বলছে ও, বা অনেকেই বলছে, আমরা যেহেতু আর্ট বা শিল্পের কাজকর্ম করি হয়তো তাই সেজন্য শিল্পী, কিন্তু আমার তো মনে হয় সবার আগে মানুষ। তো এই মানসিকতাটা পজিটিভ বা মিডিয়াম বা নেগেটিভ, এটা একটা বিষয় কাজ করে। এখন দেখো, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে একটা মানুষকে কারোর পাশে দাঁড়ানোটা, এটা বোধহয় আমাদের সহজাত। বিশেষ করে শিল্পীরা একটু আবেগপ্রবণ হয়, সেজন্য হয়তো একটু বেশি বলছি আমি আর কি। কিন্তু আমার কাছে যখন এরকম একটা সিচুয়েশন, অমিত ফোন করলো, এই প্রথমে বলে রাখি, এটা দৈবক পাড়ার পুজোতে আমরা বসে আছি। দৈবক পাড়ার একটা বিশেষত্ব হচ্ছে এই পুজোর, যে এরা নতুন কাজ করে। অর্থাৎ সাধারণত চন্দননগরে যে সমস্ত জগদ্ধাত্রী প্যান্ডেলগুলো হয়, খুব বিখ্যাত পুজোগুলো হয়, সেগুলো সমস্ত কলকাতা শহর বা মফস্বল অঞ্চলে যে বড় বড় ভালো ভালো পুজো হয়, সেইগুলোকে নিয়ে এসে ওরা রিঅ্যাসেম্বল হয়। কিন্তু দৈবকপাড়া এমন একটা ক্লাব, এরা বরাবরই নতুন করে পুজো করে। আর সেই টানেই এদের 50 বছর পুজো হয় আজ থেকে 3-4 বছর আগে। তখন আমি প্রথম এখানে আসি। তারও 2-3 বছর আগে অমিত আমাকে বলে, দাদা এরকম আমাদের একটা কাজ করতে হবে, আপনার কাজ ভালো লাগে। তো প্রথম 50 বছরের কাজ আমি করি, সেটা হচ্ছে, এটা 53 বছর, তার মানে 3টে কাজ আমি পরপর করেছি, 50, 51, 52। তা আমি বলেছিলাম এবছর সাদা চুলের প্রসঙ্গ বললে না, সাদা চুলটা মানে পেকেছে অন্য কারণে না, প্রাকৃতিক কারণে, কিন্তু বয়সটাও কম হয়নি, আমার 62 বছর বয়স। 65 বছর বয়স হলো। তো এখন আমি বললাম যে দেখো, কলকাতার দুখানা পুজো করার পর তারপর চন্দননগরে এসে এরকম একটা পুজো 15 দিন 20 দিনের স্প্যানে করে দেওয়াটা আমার বছর বছর সম্ভব হবে না, এবছর আমাকে ক্ষমা করো। তো ওরা সেটা অ্যাকসেপ্ট করেছিল, করে একজনকে দায়িত্বও দিয়েছিল। যে কোনো কারণে হোক, অনিবার্য কারণবশত সেটা হয়ে দাঁড়ায়নি। এবং সেটা আমাকে যখন কালী পুজোর দিন ফোন করে সকালবেলা বলছে যে দাদা এই ব্যবস্থা, কিচ্ছু হয়নি প্যানেলটার মধ্যে, শুধু একটা ত্রিপলের চালা বাঁধা আছে, তো তুমি যদি একটুখানি না করো তাহলে আমরা খুব বিপদে পড়ে যাবো। মানে জগদ্ধাত্রী পুজোর কতদিন আগে এটা? এই তো জগদ্ধাত্রী পুজোর 4 দিন আগে। 4 দিন আগে আপনাকে জানা দরকার, এটা মাত্র 4 দিন কেন আগে। আমরা বোধহয় কলকাতার লোকেরা জগদ্ধাত্রী পুজো মানে নবমী বুঝি, কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আমাদের দুর্গাপুজোর মতো শুরু হয়। ইনফ্যাক্ট দুর্গাপুজো যখন আমরা মহালয়ার দিন ওপেন করে দিই প্যান্ডেলটা, সেই হিসেবে যদি ধরো, তো মহালয়ার দিনেও এরা আমাকে যোগাযোগ করেনি, মানে মানে দ্বিতীয়ার দিন ধরো যোগাযোগ করছে বা প্রথমার দিন যোগাযোগ করছে আর কি। তো আমি তখন এই যে 3 বছরের যে, কি বলবো, মানে 3 বছরের সম্পর্ক, 3 বছরের একটা ঋণ থাকে না, একটা জায়গা থেকে দাঁড়িয়ে কিছু তো পেয়েছি, চন্দননগরে যে একটা পরিচিতি পেয়েছি বা চন্দননগরের মানুষজনের যে ভালোবাসা পেয়েছি, তুমি বিশ্বাস করবে না, এবছর পুজোটা আমি করছি না, এটাতে অনেকে আমায় ফোন করে বলছে কেন আপনি এলেন না। আবার অনেকেই বলছে যে না আমরা খুব মিস করব। তো
তো আমি জানি না এরা বলছে, বা আমি হয়তো খুব বেশি ঠাকুর দেবতা বা ওইসব কিছু হয়তো করি না কি মানি না, কিন্তু এরা সবাই যেটা বলছে এখন সেটা বিশ্বাস করতে ইচ্ছে করছে যে বোধহয় মাই নিয়ে এসছে। মানে জোর করে নিয়ে এসছে। হ্যাঁ, তো এরা বললো যখন আমার, তখন আমি না করতে পারিনি। না করতে পারিনি দুটো কারণে। একটা কারণ হচ্ছে, দেখো আমি যে সেক্টরে কাজ করি, সেই সেক্টরের একটা কাজ, সেটা যেকোনো কারণে হোক সেটাকে না কমপ্লিট করা বা তুলে দেওয়া, সে যেই করুক, যার যার অক্ষমতাই বলো বা যার গাফিলতি বলো বা অন্য কোনো অনিবার্য কারণবশত বলো, সেটা করতে পারেনি। সেটার দায়িত্ব বোধহয় তাকে দোষারোপ করাটা না, সেটাকে ঠিকঠাক করে তুলে দিয়ে একটা জায়গায় আনা। কি হবে না হবে সেও জানে না। হয়তো গত 3 বছরে আমার কাজ লোকে দেখে যে রকম ভাবে তাদের এক্সপেকটেশন ছিল, সেটা হবে না, সেটা তো অবভিয়াসলি হবে না। কিন্তু একটা মানুষ ঠাকুর দেখতে আসবে, এসে ঠাকুরকে প্রণাম করবে, করে চলে যাবে যে পরিবেশটাতে, সেই পরিবেশটা যেন একটুখানি একটু আর্টিস্টিক হয়, একটু ভদ্রস্থ সভ্য হয়, তার একটা প্রচেষ্টা নিয়ে আমি চ্যালেঞ্জ নিলাম যে যে হ্যাঁ ঠিক আছে করে দেবো। কিন্তু মুশকিলে পড়ে গেলাম যে আমার যে টিম কাজ করে, আমার যারা লোক আর কি, তারা কলকাতায় আবার এবছর ওই মফস্বলে হাবড়া আর এতে যে প্যান্ডেল আমি বানিয়েছিলাম কলকাতাতে, আহরিটোলা যুবক বিন্দু আর এই অবসর ভবানীপুরের, ওই কাজ দুটো তারা কালী পুজোতে নিয়ে যায়। ন্যাচারালি আমার যে পুরো টিমটা, তারা ওই দুটো কাজে এঙ্গেজ হয়ে গেছে। তারাও কালী পুজোর দিন সকালবেলা যে সব বাড়ি ফিরেছে 4 মাস কাজ করার পর, দুর্গাপুজো কালী পুজো করার পর। তারপর ভাইফোঁটা পড়েছে। তো 4 দিনের মধ্যে আমি তাদেরকে পাইনি একদম। তাদের মধ্যে 2-3 জনকে পেয়েছি, যেটা মেন আমার লোক সুভাষ, সুভাষকে আমি পেয়েছি। আর বাকি এইবার আমার যারা পুরনো বন্ধু-বান্ধব ছিল, যারা আমার সঙ্গে সাইনবোর্ড ব্যানার লিখতো, তাদেরকে পেয়েছি। মানে তাদেরকে বলে নিয়ে এসেছি আরকি। সাইনবোর্ড ব্যানার বলতে বলতে হাসছে মুচকি, কেন আমি জানি না, না, ওই পরে যে জানবো। অনেকে আমাকে শিল্পী বলতে ভাবতে চায় না। তো যেহেতু আমার কোনো আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড নেই, তো কলকাতা শহরে করে খাওয়ার জন্য কিছু পুজো-টুজো প্যান্ডেল-ফ্যান্ডেল বানিয়ে কিছু নামডাক করে হয়েছে, একটু নামযশ হয়েছে। তোমরাও চিনেছো আমাদের। তা আমি যে মুহূর্তে অনুকূল আর প্রতিকূলতার কথা বললাম, যে এসি হাওয়া, গ্যালারিতে বসে কাজ না, করা, আমরা পারবো না এসব করে। তাই না, হ্যাঁ। তাদের পক্ষে মনে হয় 4 দিনের টেক ওভার করাটা সম্ভব সেটা আমি বলতে হতো না। পারবো না, কিন্তু দেখো কিছু কিছু মানুষ আছে না, যাদের দেখবে এইটা পুরো ফুল পেশা, মানে প্যান্ডেল বানানো তাদের পেশা। আমি নাম বলছি না, কিন্তু কলকাতা শহরে প্রচুর এরকম শিল্পী আছে। তাদের কি হয়, তাদের একটা বড় গোডাউন আছে, সেখানে প্রচুর মালপত্র তৈরি আছে। তারা যদি এই হ্যান্ড ওভারটা নিত, মানে যদি দায়িত্বটা নিত, তাদের কাছে কোনো ব্যাপার না, কারণ অ্যাসেম্বল করে দিত সব। এসে নিয়ে করে দিত। কিন্তু দৈবক পাড়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে পুরোনো প্যান্ডেল কোনোদিন করে না। আর আমি এমন একটা লোক, আমার কোনো গোডাউন নেই। তো আজকের ধরো এই মঞ্চটা যা লোকে এসে দেখবে, সবটাই কিন্তু এই 4 দিনে এখানে প্রোডাকশন। আমি যতটা শুনলাম যে এমনও হচ্ছে যে লোকাল যে ভেন্ডারগুলো আছে, লোকাল যে দোকানদার আছে, তার কাছ থেকে কিছু পাওয়া যায়, তো হাঁড়ি বা বালতি এগুলো সব কালেক্টও করা হচ্ছে এখান আমি থেকে। যেটা চেষ্টা করেছি, প্রথমে বলি যে আমি প্রথমে চেষ্টা করলাম যে এটা আমি এসে দেখলাম প্রায় খোলা মাঠ এটা। পুরো খোলা মাঠ ছিল, হ্যাঁ, মানে শুধু মাথার এরকম উপরে ছিল না। ত্রিপলের ছাউনিটা আছে, ও, আর কিচ্ছু ছিল না। তো আমি চেষ্টা করলাম প্রথমে যে এটা এমন একটা অ্যাম্বিয়েন্স দেওয়া, যাতে লোকে এসে একটা কোথাও ঢুকলাম আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই ফিলিংটা দেওয়া। তার মানে আমাকে ঘিরতে হবে, এ করতে হবে, তারপরে একে আর্ট বা আর্টিস্টিক ভাবে সাজানো। তো সেখানে দেখো আমরা বাংলার মানুষ, বাংলার যে শিল্প, যারা প্রথম কথা বলে রাখি, আমি এখানে যেটা করতে চাইছি এখন আর কি, সেটা যে এই ক্লাব মেম্বারেরই বন্ধু বান্ধব 2-3 জন আর্টিস্টকে পেলাম। হ্যাঁ, তারা খুব ভালো, তারা কাজ করে, মানে প্রফেশনাল কাজকর্ম করে। আমি আমার এই বন্ধুদের নিয়ে এলাম, এই সবাই মিলে নিয়ে একটা টিম তৈরি করে কিছু ছবি এখানে আঁকাচ্ছি। এবং সেটা ওই তোমার ওল্ডলি পেন্টিং, মানে ফোক আর্টের কিছু পেন্টিং করাচ্ছি। কারণ আমি জানি 4 দিনের মধ্যে ছবি এঁকে দেয়ালে লাগানো যাবে না। তো যার ফলে আমার কিছু ভলিউম দরকার, তাই কিছু মেটেরিয়াল করলাম। তো এই যে তাই কলসি, ফুলের টব, এই বাঁশ ফাঁস এসব নিয়ে তার গায়ে একটুখানি রং ফং ছুঁয়ে টুয়ে একটা কালারফুল অঞ্চল তৈরি করার চেষ্টা করছি। 4-5 দিন যা হয়, এবং আমি দৈবক পাড়া এবং বিমল সামন্ত এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, এই 3টেকে মাথায় রেখে আমার এই উদ্যমটা, বলতে পারো। তুমি বললে না কি করে সাহস হলো বা কি করে পেলে, এটা করতে হবে, নাহলে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে আহ, একটা সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। বিশেষ করে দৈবক পাড়াকে দেওয়া যাবে না, কেন যারা নতুন কাজকে প্রমোট করে। আমরা দৈবক পাড়া অনেকক্ষণ ধরে আলোচনা করছি, আপনারা দৈবক পাড়া দেখছেন, যে পুরো কর্মকাণ্ডটা হচ্ছে, এবং আমরা পুরো জায়গাটা ঘোরার চেষ্টা করলাম। এবার আপনারা দেখতে পাবেন যে দৈবক পাড়াটা কিভাবে
প্রথম শ্রেণীরও বলা ভুল, যদি এক নাম্বার 2 নাম্বার মধ্যেই কিন্তু এত বড় পুজো যে হয়েছে, চারিদিকে সবার নাম মুখে মুখে আসছে, তার কারণ এর পিছনে একটা মানুষ যে দৈবক পাড়াকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে, তার জন্য ভিশন আছে, তার ভিশনেই এই পুজো আরো গ্রোথ পাচ্ছে। আমরা আমাদের সামনে পেয়ে গেছি ক্লাবের জেনারেল সেক্রেটারি বিজয় স্যার। নমস্কার বিজয় স্যার। নমস্কার। আমার প্রশ্ন কয়েকটা আপনার কাছে রয়েছে, শুধুমাত্র দৈবক পাড়া সম্পর্কিত। আপনি এই ক্লাবের জেনারেল সেক্রেটারি, কত বছর ধরে এই ক্লাবকে আপনি সামলাচ্ছেন? পরের প্রশ্ন আমি তারপর করব। আমি লাস্ট 35 ইয়ার্স এই ক্লাবের সেক্রেটারি। এই 35 বছর ধরে, 35 বছর ধরে আপনি যে অবস্থাতে পেয়েছিলেন, আমি আমি বলতে চাইছি যে 50 বছর যখন হয় ঠিক তার আগে পর্যন্ত, ততদিন পর্যন্ত পুজোটাকে আপনি কাঁধে করে নিয়ে গেছেন। আর 50 বছর যখন হলো, কখন মনে হলো যে না, এরপর আমার একটু বড় কিছু করতে হবে? এই প্ল্যানটা যদি আমাদেরকে একটু দর্শকদেরকে বোঝান আপনি। একটু পেছনের দিকে যাই। এই পুজোতে আমি যখন প্রথম এখানে এলাম, তখন এই পুজোটা রাস্তার মাঝখানে হতো। রাস্তার মাঝখানে হতো এবং আমাদের রাস্তা খুব বেশি চওড়া নয়, তার মধ্যেও আমাদের পাশ দিয়ে জায়গা রাখতে হতো যেখান থেকে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এগুলো যাতে যেতে পারি। তার মাঝে আমাদের প্যান্ডেল হলো এবং সে বছরই মনে আছে আমরা কাঁচ দিয়ে প্যান্ডেল করেছিলাম। সে বছরই দৈবক পাড়ার একটা আলাদা উন্মাদনা বা পরিচিতি এটা কত বছর আরো বেশি করে পেয়েছিল। এটা আমি মানে এক্ষুনি আপনাকে বলতে পারবো না, তাহলেও ধরুন ওই 85, 84, 82 সালে? ওই সালে। আর ওই যে আমরা এখন যেটা দেখাচ্ছি হুম। সেই জায়গাতেই, হ্যাঁ হ্যাঁ, ওই ওই জায়গাতেই। ওরই একটু সামনে আর কি, রাস্তার ওপর। তারপরে তো আমরা এখন যেখানে ঠাকুরটা হয়েছে, তারপর আস্তে আস্তে আমরা ওই জায়গাটা কিনলাম, কিনে ওইখানে তারপর আস্তে আস্তে আমরা মন্দির বানালাম। এখন মন্দিরের ভেতর ঠাকুর হয়। এগুলো ডে বাই ডে আমরা প্রোগ্রেস করেছি। মানে আমরা ডিটোরিয়েট করিনি, আমাদের আস্তে 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 প্রোগ্রেস হয়েছে। কিন্তু 49 বছরে আমাদের বারোয়ারি খুব বেশি পরিচিতি পেয়েছিল। তারপর তো 50 বছর, 50 বছরে আমাদের যে পুজো হয়েছিল, যেহেতু এই রাস্তাটা সিঙ্গেল রোড, হ্যাঁ। ওই জন্য এই রাস্তা দিয়ে মানুষের যাতে যেতে কোনো অসুবিধা না হয়, ওই জন্য আমরা মানে নিচে যাতায়াতের ব্যবস্থা রেখেও প্যান্ডেল করেছিলাম, বুঝতে পেরেছি। প্রায় 11 ফুট 12 ফুট হাইটে। সেখানে আমাদের উপরে সব পৌশালী আর স্নিগ্ধজিৎ দুজন আর্টিস্ট সেখানে প্রোগ্রাম করেছিল এবং আমাদের রাস্তার উপরই সব বসে সবাই এনজয় করেছিল ব্যাপারটা। যেহেতু আমাদের মানে এখানে আলাদা করে মাঠ বা কিছু নেই, এই জন্যই মানে আমাদের পাড়ার লোকেরাও খুব সহযোগিতা করেছিল এই প্রোগ্রামটা হওয়ার জন্য এবং সবাই খুব এনজয় করেছিল ব্যাপারটা। এটা তো তারপরে পুজোটা এলো। পুজো আসাতে আমাদের তো প্রেসিডেন্ট হচ্ছে সত্যম রায়চৌধুরী। আর প্রেসিডেন্ট উনি কবে থেকে? উনি প্রেসিডেন্ট হয়েছে আমাদের 50 ইয়ার্স থেকে। সেটা অ্যাপ্রোচ আপনি করেছিলেন? আচ্ছা, হ্যাঁ। কেন মনে হলো? কেন মনে হলো মানে ওনার সাথে আমার একটা পরিচিতি আছে, যেহেতু উনি টেকনো, তো ওরা পড়াশোনার লাইন, ওদের কলেজ স্কুল আছে, আর আমারও ওই সুপ্রিম নলেজ ফাউন্ডেশন বলে কলেজ আছে, তো ওই জন্য পরিচিতি ছিল। তখন আমার মনে হয়েছিল, আর উনি একটুখানি এই সোশ্যাল ইয়েটা ভালো পারেন উনি। ভালো পারেন আর কি। মানে ওনার অনেক নিজস্ব প্রোডাকশনও আছে, ফিল্ম লাইনেও আছে, বা এই ধরনের আমি দেখেছি উনি এই ম্যাডামও ওনাকে বেশ কিছু দায়িত্ব মাঝে মাঝে দেয়, যেগুলো উনি ভালোভাবেই পূরণ করে আর কি। তা তখন ওনাকে আমি অ্যাপ্রোচ করাতে তা উনি আমাকে না করেননি। তারপর উনি আমাদের পুজোতে এসেছিলেন, এখানে প্রদীপ জ্বালিয়েছিলেন এবং ওনার পুরো টিম নিয়ে এসেছিল। এসে ওনার খুব ভালো লেগেছিল। এখন উনি প্রেসিডেন্ট আছেন আমাদের প্রেজেন্টলি। উনি শুধু প্রেসিডেন্ট নন, মানে উনি অনেক খোঁজ খবরও নেন যে এখন কি পরিস্থিতি না হ্যাঁ পরিস্থিতি, হ্যাঁ সেগুলো হ্যাঁ, আমি যতটা জানতে পারছি আমি সেরকমও। একদম। এই বছরে একটা সিচুয়েশন হয়েছে, সেই সিচুয়েশনকে দৈবক পাড়া কিভাবে হ্যান্ডেল করলো? মানে যেটা আমরা শুনলাম, আমরা চাইছি দর্শককেও একটু বোঝান যে কি সিচুয়েশনের মধ্যে দেখুন, ছিলেন আপনি। এমনি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো একটা জগৎ বিখ্যাত। হ্যাঁ। আর চন্দননগরের বা আশেপাশে অঞ্চলের
সব মানুষই এই পুজোর জন্য সারা বছর আমরা মানে অপেক্ষা করে থাকি। যে আমরা হয়তো দুর্গাপুজোর সময় আমরা অত ছুটি নিই না, কাজের মধ্যে থাকি, যে না আমরা ছুটি ছাটা যা নেবো জগদ্ধাত্রী পুজোর সময় আমরা ওইটা স্পেন্ড করবো। প্রত্যেক মানুষেরই একটা চন্দ্রের মানুষের এরকম একটা চিন্তা ভাবনা। তা দৈবক পাড়াবাড়ি যে ঠাকুর বা প্যান্ডেল আমাদের, আমরা ওই সাবেকি আনা এবং নতুনত্ব দুটোর মেলবন্ধন করে আমরাই প্রথম এখানে পুজো করি, এবং সেই মাত্রায় আমরা পরিচিতিও পাই যে না দৈবক পাড়া বরাবরই নতুনত্ব কিছু করে। আমরা কোনো ওই বাইরে থেকে কোনো প্যান্ডেল দেখে কিনে হ্যাঁ, আমাদেরকে করি এটা না। বিমল সামন্ত যিনি আছেন আমরা আর্টিস্ট, এখানে বললো। নতুনই করি, আমরা ঠিক। যা করি নতুন। তা সবাই আসলে কেন আমি জানতে চাইছি যে সবাই যখন সেম বাজেটই যদি আপনি পুরনো মানে স্ট্রাকচারকে আনেন, সেটা হয়তো আরো অনেক বড় করে করতে পারতেন। আপনার কেন মনে হলো যে না আমরা নতুনই করব? না, আমরা তো ভাবি যে এটা তো একবার মানুষ দেখে নিয়েছে, আবার এখানে এসে সেই একই জিনিস দেখবে। কিন্তু এখানে নতুন কিছু সবাই জানে যে এখানে গেলে নতুন কিছু নতুন দেখতে কিছু দেখতে পাবো। পাবো। পুরনো জিনিসটা এখানে এরা করে না, এরা প্রতি বছরই যেটাই করে নতুন করে করে, নতুন ভাবনা চিন্তা দিয়েই তৈরি করে। তো এই বছরে যে ঘটনাটা ঘটলো, এবছরে আমরা যে শিল্পীর সাথে কথা বলেছিলাম যে আমাদের প্যান্ডেলটা করবে, সে আমাদের এইখানকারই একজনের পরিচিত আর কি, যার জন্য আমরা একটু ভরসাও করেছিলাম। কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, সে ঠিকমতো খোঁজ খবর না নিয়েই আমরা তার উপর ভরসা করে ফেলেছিলাম, যে কারণে আলটিমেটলি সে এটা ছেড়ে চলে গেল, এবং আমাদের বেশ কিছু টাকা পয়সাও আমাদের ওয়েস্টেজ হলো। বুঝতে পেরেছি। তখন তো আমরা একদম মানে সেই ভীষণভাবে ভেঙে পড়েছিলাম যে এবছরে কি আমাদের পুজোটা আর সেইভাবে করতে পারবো না। কারণ আমাদের এখানে অনেক বড় বড় কোম্পানি যারা অ্যাড দেয় দৈবক পাড়াতে, এবং আশেপাশে যেসব মানে যারা ধরুন এই গেট ফেট হয় তার 3 টাইমস বেশি পয়সা দিয়ে আমাদের কাছে কোম্পানিগুলো অ্যাড পাঠায়, যে না এখানে একটা এরা মানুষের ঢল অন্যভাবে নামে। পুজো করে, এখানে প্রচুর মানুষ আসে, এবং এদের টোটাল বাড়াবাড়ির ব্যাপারটা চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু সেইভাবে মানুষ গ্রহণ করেছে আর কি। তা তখন আমরা চিন্তায় পড়ে গেছিলাম, খুবই ভেঙে পড়েছিলাম। তখন আমাদের যে লাস্ট 4 ইয়ার্স যে মানে আর্টিস্ট ভদ্রলোক আমাদের প্যান্ডেল করেছিলেন, বিমল সামন্ত, তখন তার সাথে আমরা যোগাযোগ করি। ওনার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। আমরা বলেছিলাম ওনাকে যে এবছর আমাদের একটু কম বাজেটের পুজো করব। তা উনিও প্রচুর কাজ টাজ ধরেছিলেন বলে উনিও বলেছিলেন ঠিক আছে এবার আপনারা করুন, পরে আবার করা যাবে। তা এখন লাস্টে এরকম ঘটনা ঘটে যাওয়াতে আবার ওনার সাথে যোগাযোগ করি। উনি তখন মানে এক কথাতে রাজি হয়ে যান, এবং চ্যালেঞ্জ হিসেবে এটাকে নেন যে না আমি আপনাদের যা হোক একটু কিছু খাড়া করে দেবো, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তারপর উনি এলেন, এসে উনি দেখে শুনে কাজ শুরু করলেন। মানে ওনারও ধরুন একটা নতুন করে শুরু করা ভাবনার একটা, সে তো আধখানা করে চলে গেছে, সেইটাকে আবার মেকআপ দিয়ে করা ওনার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। বিশাল চ্যালেঞ্জ এটা, আর সময়টা একদম কম। কম, একদম সময় কম। তা যাই হোক, উনি এখানে এসে পড়াতে আমরা আবার একটু বল পেলেন। বল পেলাম, এবং মানে খুবই মানে মানসিকভাবে ইয়ে হয়ে গেছিলাম যে আমাদের কাছে এই যেসব ধরুন প্রচুর বড় বড় মানুষ আছে যারা আমাদের পুজোর সাথে যুক্ত, হ্যাঁ, এই সত্যম রায়চৌধুরী বলুন, প্রচুর ডক্টর রাকেশ খান, এছাড়া আমাদের অনেক বন্ধু বান্ধব ব্যবসাদার আছে। তা আমি তাদের কাছে কি বলবো যে এরকম পুজো হচ্ছে, এবারে কি কৈফিয়ত দেবো। তো সেই জায়গাটা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি যে না আমাদের আবার ঠিকঠাক সব কিছু মেকআপ হয়ে যাবে, এবং বিমলদা সেটা করেও দেবে।
আপনার দুর্গাপুজোর দৈবক পাড়া নিয়ে যদি বলি, তাহলে আপনি যে উচ্চতায় নিয়ে এসছেন, আপনি পরে আরো ধরুন 10 বছর বা 15 বছর কিরকম দেখতে চাইছেন? যে এই অনুযায়ী এটাকে এগোতে চাইছি আমি এই পুজোটাকে। দেখুন, এখন পুজো করতে গেলে আপনাকে একটু কর্পোরেট কালচারের মধ্যে দিয়ে না গেলে কিন্তু পুজো করা যাবে না আগামী দিনে। শুধু এই পাড়ার চাঁদা বা এইসবের উপর ভিত্তি করে পুজো, কিন্তু পুজোর স্ট্যান্ডার্ডও রাখা যাবে না, আর পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আপনি কি এই মেসেজ সব মানে কমিটির উদ্দেশ্যে বলছেন, না শুধু দৈবক পাড়ার না, মেম্বারদেরকে বলছেন? আমাদের, আমরা তো করব আমাদের দেখে, আমি তো আমার ক্লাবের জন্যই বলবো, এবং সেটা দেখে আরো 5টা ক্লাব নিশ্চয়ই ফলো করবে, সেটা নিশ্চয়ই আরো তারাও সেইভাবে ভাববে। মানে কোনোভাবেই ওই পাড়ার চাঁদা দিয়ে আর পুজো হবে না, এরপর পাড়ার চাঁদা কর্পোরেট দিয়ে করতে হবে পুরো ব্যাপারটা। পুজো মানে হবে না, হবে এখন জিনিসপত্রের দাম বা এখন যে লেভেলের পুজো হচ্ছে, হ্যাঁ, আগের মতো তো নয় যে একটা, আগে আমাদের এখানে পুজো কি হতো, একটা প্যান্ডেল হলো, একটা সোলার সাজ হলো, ঠাকুর হলো, আর লাইট, চন্দ্রগড়ে যেহেতু লাইটের জায়গা, লাইট লাগিয়ে দিল, আর একটা প্রসেশন। কিন্তু এখন তো তা না, এখন প্যান্ডেল, প্রসেশন, এবং এখন পুজোটা ধরুন আর ওই 3-4 দিন নয়, এখন পুজো 7-8 দিন ধরে হচ্ছে। এবং এই পুজোয় ধরুন রোজই কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে, কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে, যেটা এখানকার পাড়ার মানুষজন বা চন্দ্রনগরের সবাই ব্যাপারটা এনজয় করছে। তা এইগুলোকে কন্টিনিউ করতে গেলে কর্পোরেট হেল্প ছাড়া হবে না, শুধু পাড়ার চাঁদা দিয়ে সম্ভব নয়। এটা সম্ভব না না, এখন। তবে পাড়ার মানুষের একটা প্রচুর আবেগ থাকে, তারা কিন্তু মানে পাড়ার মানুষ তাদের যতটুকু সম্ভব তারা কিন্তু পুরোটা উজাড় করে দেয় পুজোর জন্য। এটা কিন্তু চন্দননগরে একটা ব্যাপার, কারণ যেহেতু চন্দননগরে খুব গায়ে গায়ে পুজো, আমাদের এই চন্দননগর সেন্ট্রাল কমিটির আন্ডারে রেজিস্টার্ড পুজো হচ্ছে 180টা, প্লাস আনরেজিস্টার্ড তো আছে, আছে, সব মিলিয়ে প্রায় 250 পুজো হয়। এবং এই তো চন্দননগর তো খুব ছোট্ট শহর, এই ছোট শহরের মধ্যে এতগুলো পুজো করা খুবই একটা কঠিন ব্যাপার। এটা যদি না, তবে জগদ্ধাত্রী পুজোয় হেল্প আমরা বাইরে থেকে খুবই পেয়ে থাকি, এবং আগামী দিনে সেটাকে আরো ভালোভাবে আরো বেশি করে পেতে চাই, এবং যাতে পুজোর মানটাকেও ধরে রাখা যায়। ঠিক, আমি লাস্ট প্রশ্ন করব আপনাকে। আমাকে বলা হয়েছিল আপনাকে বেশি প্রশ্ন না করতে এই ধরনের, কিন্তু একটা প্রশ্ন করার ইচ্ছে জাগলো। সেটা হচ্ছে, আপনার মনে হয়, আপনি যেহেতু অনেক দিন ধরে পুজো দেখছেন, অনেক দিন ধরে, আপনার কি মনে হয় যে দৈবক পাড়ার কম্পিটিটর কে কে দেয়? মানে মোটামুটি খুব এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে। আমি আমি চাইবো, কেন? আমি কোনো কম্পিটিশনের জন্য না। তারাও যেন উৎসাহ পায় আপনার মতন মানুষের কাছ থেকে, শুনতে পেয়ে যেন তারা ভালো কাজ, পুজো কাজ করছে। দেখুন, চন্দননগরে দৈবক পাড়ার কাছাকাছি এখন অনেকেই চিন্তা ভাবনা করছে। আমাদের আশেপাশে যে বারোয়ারিগুলো আছে, মানে আমাদের কম্পিটিটর হিসেবে তাদের আমি বলবো না, সেই লেভেলের পুজোটা তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু চন্দ্রনগরে কিছু পুজো আছে, ধরুন হেলা পুকুর আছে, তারপরে মানকুণ্ডু নতুন পাড়া আছে, নিয়োগী বাগান আছে। এরা, তবে এরা আবার প্রসেশনটা করে না, এরা শুধু পুজোটা করে, করে না প্যান্ডেল মানে পুজো। প্রসেশন কি ওদের মানে নেই ওদের? না, ওরা হয়তো 25 বছরে করলো, হয়তো 10 ও, বছর পর পর করলো। বুঝতে পেরেছি। কিন্তু আমরা যেমন প্রতি বছর কন্টিনিউ করি, ওরা ওদের সেই ব্যাপারটা এই নেই। ব্যাপারটা নেই। আমাদের প্রসেশনে যেমন জব্বলপুর থেকে ব্যান্ড আসে, হ্যাঁ, আমাদের ধরুন আপনি বিভিন্ন যারা ব্যান্ডের হয়তো 20 জন 22 জন লোক থাকে, আমাদের ব্যান্ডে প্রায় 50 জন থাকে। বুঝতে পেরেছি। এবং তাদের জব্বলপুর থেকে আসা, এখানে গাড়ি ভাড়া, থাকা, খাওয়া, 2-3 দিন থাকে এখানে, তারপর একটা বিশাল খরচ, এটাও একটা। কিন্তু এটা আমরা লাস্ট 4 বছর ধরে করছি। আরো ফিউচারে অনেক বড় হোক, আর আমরা যারা চন্দননগরের বাইরে রয়েছি, তারা অবশ্যই দৈবক পাড়াটা কিন্তু, অন্যান্য আদিমা রানীমা যেমন জানি, দৈবক পাড়াটা কিন্তু একটা নাম যেটা আমাদের মুখে মুখে
আমরা জানি এখানে গেলে চন্দননগরে গেলে দৈবপাড়া দেখতে হবে। আর এর কাণ্ডারি আপনি। অনেক আপনার কাছে ফিউচারে আরো ভালো, ভালো কাজ দেখতে পারবো আপনার কাঁধে রেখে। দেখুন, আমি তো আছি এদের মাথার ওপরে, কিন্তু আমাদের যারা বারোয়ারির সদস্য, বিশেষ করে অমিত, শুভ, তারপরে আরো যারা ছোট ছোট ছেলেরা আছে, এরা প্রত্যেকেই সবাই কিন্তু মানে অন্তর দিয়ে পুজোটা করে, আন্তরিকভাবে পুজোটা করে। এবছরে খুব অ্যাক্টিভলি পেয়েছি শিব ব্যানার্জিকে। ও এবছরে খুব আমাদের সাথে মানে অ্যাক্টিভলি আছে। আপনাকে মন্দিরের পাশেই ওর বাড়ি, ঠিক, কিন্তু ঠিক। ওকে আমরা, ও পেছনে থাকতে, কিন্তু এবারে এগিয়ে এসেছে, এইটা আমরা খুব হ্যাপি। এবারে শুধু এগিয়ে আসেনি, মানে ও ডেডিকেশনটা আপনাকে শুনতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে অন্য ক্লাব হুম, যদি কখনো অফার দিয়েও থাকে হুম, বা দিয়েওছে, হুম, ও যাবে না, না, ও দৈবক পাড়াতেই থাকবে। হুম। তো সুতরাং আপনি সত্যি করে এই টিম ভালো সাজিয়েছেন, আর আমাদের আসার কারণে ওই মানুষগুলোরও অনেক অবদান রয়েছে। আমি যেখানে, ধরুন আমি যেখানে বাড়ি থাকি আর কি, হ্যাঁ। আমার দরজা একটা পুজো হয় দোরগোড়ায়। এবং সেটা বড় বাজার জগৎ পুজো, তাও মোটামুটি খারাপ নয়, ভালো পুজো হয়। এবং ওটা খুব আহ, মানে এই আমরা যেমন সরু রাস্তার উপর যেগুলো, ওটা খুব চওড়া রাস্তার উপরে ওদের পুজো হয় না। আমি ওদের সাথেও চাঁদাপত্র দিই, থাকি, সব রকম যা যা ওদের হেল্প যেটুকু পারি আমি নিশ্চয়ই করি। কিন্তু আমার মনটা দৈবক পাড়া। এখানে আটকে গেছে। এখান থেকে আর বলে দিয়েছি যে আর বারোয়ারি অ্যাক্টিভলি আর করবো না, যতদিন বেসাব এখানে না করলে ঠিক আছে, করলাম না, কিন্তু আর চাঁদা আমি সারা চন্দননগরে সবাইকেই দিই, বা সবার সাথে আছে আমাদের বিভিন্ন কোম্পানি, গেট ব্যানার সবাইকেই দিই, কিন্তু মানে পুজোটা আমি দৈবক পাড়াতেই করি, আর দৈবক পাড়ার সাথেই করবো ততদিন আমি যুক্ত থাকবো, এখানেই থাকবো। আর এখান থেকে যদি কখনো আমি বেরিয়ে আসি, আর কোথাও কোনো পুজোর সাথে যুক্ত হব না।